তো আজকে আমরা একটু যা প্রশ্ন এসছে গ্রুপে সেইগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথম যে প্রশ্নটা এসছে মৈত্রী ম্যাডাম করেছেন, সেটা হচ্ছে কোন গ্রহ অবস্থান পরম্পরা সূচক হয় বড় ব্যবসায়ী পরিবার, শিল্পী পরিবার বা বনেদি ঐশ্বর্যপূর্ণ পরিবার, আর কোন গ্রহগত অবস্থান থাকলে একজন জাতক এই পরম্পরার সূচনা করতে পারেন। আচ্ছা, তো দেখুন, বংশ হেরিডিটি এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি এবং নবম ভাব। কখনো কখনো রবিও পিতৃ পরিচয়কে নির্দেশ করেন। তাই যদি রবি বৃহস্পতি এরা কুণ্ডলিতে খুব বলবান হয়ে থাকেন আর 9 নম্বর ঘরের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তার খুব বড় পরিবারে জন্ম হয় এবং জাতক নিজে সেই পরম্পরার সূত্র না, জাতক নিজের পরম্পরাটা আলাদা, তার পরিবারে জন্ম হয়। প্রচুর সময় আমরা দেখেছি যে একজন জাতক বা জাতিকার খুব বড় ফ্যামিলিতে বিয়ে হচ্ছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে তার তৃতীয় ভাবটা খুব স্ট্রং থাকতে দেখতে পাওয়া যায়। থার্ড হাউস 3 নম্বর ঘরটা ভীষণ স্ট্রং থাকতে দেখতে পাওয়া যায়। এটা তৃতীয় ঘর খুব স্ট্রং থাকে, এর সঙ্গে সঙ্গে সপ্তম, নবম, একাদশ সম্পর্ক দেখতে পাওয়া যায়, কিংবা সপ্তম পতির সঙ্গে তৃতীয় পতির সম্পর্ক থাকে, তৃতীয় একাধিক বলবান স্ট্রং প্ল্যানেটস অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এইরকম যদি কম্বিনেশন তৈরি হয়, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা তারা বিয়ের পরে যথেষ্ট ওই সমৃদ্ধিশালী পরিবারে তাদের হচ্ছে গিয়ে বিয়ে হতে দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে গিয়ে কারা নিজেরা ওই ধরনের বংশের সূচনা করতে পারে। তো এইরকম মানুষদের ক্ষেত্রে কিন্তু ওই সরাসরি 9th হাউসের সম্পর্ক থাকে। কারা নিজেরাই লিজেন্ড, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে 10th হাউস আর সূর্য। এবার এই বিষয়টা তারা যে একটা বংশ পরম্পরা ক্রিয়েট করলেন, সেটা কন্টিনিউ করবে কিনা, সেটা কতদিন থাকবে, সেটার ইম্প্যাক্ট কতদিন বজায় থাকবে, সেইটার জন্য কুণ্ডলিতে শনি বৃহস্পতিকে বলবান হতে হবে। এবার বংশ পরম্পরা, আহ এই যে ব্যাপারটা, আমি আমি এই যে জায়গাটা, এই জায়গাটাকে ইন্ডিকেট করে রবি এবং দশম ভাব। তাহলে রবি সম্ভব, এরা অবশ্যই বলবান হবে। জন্ম কুণ্ডলিতে 10th হাউসকে বলবান হতেই হবে। তার সঙ্গে সঙ্গে রবির একটা রিলেশনশিপ, এটা মারাত্মকভাবে দরকার। এইটা ছাড়া কিন্তু হবে না। রবির সঙ্গে রিলেশনশিপটা হচ্ছে মাস্ট। রবি যদি বলবান না হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই লেভেলটা অ্যাচিভ করতে পারবে না, যে লেভেলটা জাতক বা জাতিকা অ্যাচিভ করতে চায়। তুমি ওদিকে দরজা দিয়ে এদিক দিয়ে নিবে। তাহলে এইটা মৈত্রী ম্যাডামের প্রশ্নের মোটামুটি উত্তর। এবার হচ্ছে গিয়ে কিছু কিছু কুণ্ডলীর ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যারা একদম বেস থেকে স্টার্ট করে ভীষণ ভালো জায়গায় পৌঁছেছে। আমরা একটা এক্সাম্পল দিই। আহ সেটা হচ্ছে, ধরুন কিছুদিন আগেই আমাদের সামনে একটা কুণ্ডলী এসেছিল, সেটা হচ্ছে ওই সচিন তেন্ডুলকরের কুণ্ডলী, যারা পরম্পরা ক্রিয়েট করেন। তাহলে আমাকে একটুখানি এটা দেখতে হবে। তো আমি কুণ্ডলীটা একটু রেডি করি। হরোস্কোপ বাই ডেট অফ বার্থ অফ সচিন তেন্ডুলকর পাবো কিনা জানি না। তো এটা হচ্ছে ডেট অফ বার্থ 24 এপ্রিল 1973। চাবিটা ছুড়ে দিই ভেতরে, তালা খোলাই থাক, তুই তালাটা ঝুলিয়ে দাও, চাবি দাও। তাহলে ডেট অফ বার্থ হচ্ছে 24 এপ্রিল 1973, 24 এপ্রিল 1973। আর টাইম হলো 14:25 মুম্বাই।
তো নামটা যাই উঠুক না কেন, কুণ্ডলিটা ভদ্রলোক। টাইমটা কি বললেন? টাইমটা হচ্ছে 14:25। প্লেস অফ বার্থ হচ্ছে মুম্বাই। ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে দেখুন, ভদ্রলোকের কুণ্ডলী আমরা যেটা বললাম যে 10th লর্ড শুক্র, রবি শুক্র যোগ মেষ রাশিতে হয়ে বসে আছে। ঠিক আছে, রবি শুক্র মেষ স্যার রাশি। হয়নি স্যার। ও সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। দেখো, এবার শেয়ার হয়েছে। হয়েছে স্যার, হয়েছে। ঠিক আছে, তো দেখুন লগ্নপতি তুঙ্গ হয়ে আছে, শরীরে প্রচুর শক্তি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রবি শুক্র, এটা তো প্রথমত হচ্ছে গিয়ে দশমের শুক্র, একাই বিরাট ভালো যোগ। চতুর্থপতি নবমপতি রাজ্যকারক গ্রহ সেই কুণ্ডলিতে তুঙ্গ, আর বেচারার পড়াশোনাটা হয়নি। কুণ্ডলিতে দেখতেই পাচ্ছেন বুধ হচ্ছে গিয়ে নিচস্থ হয়ে রয়েছে, অষ্টমে দ্বিতীয় পতি, একাদশ পতি, একাদশে কেতু। লোকটা লাইফে চরম সাকসেসফুল, তাহলে একাদশ পতি নিচস্থ, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে গিয়ে এতটা সাকসেস এলো কি করে? এই ক্ষেত্রে আমরা একটা ছোট্ট কনসেপ্ট নেব, শুধুমাত্র হচ্ছে গিয়ে লগ্ন থেকে নয়, আমরা চন্দ্র থেকেও দেখব। আপনি সোজা চন্দ্র থেকে দেখুন, একাদশ পতি পঞ্চমে, পঞ্চম পদ, এই যে আপনি একটু দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন, একটু তাড়াতাড়ি করে বলে ফেলছি, মাথাটা গেছে গরম হয়ে। একাদশপতি চন্দ্র থেকে দেখলে পরে, একাদশপতি হচ্ছে গিয়ে এই শুক্র, এই শুক্র হচ্ছে গিয়ে বসে রয়েছে রবির সাথে, রবিকে নবমপতি। তার মানে এইখানে এই লোকটার ক্ষেত্রে পঞ্চম, নবম, একাদশ কম্বিনেশন করলো। এবং কিরকম কম্বিনেশন না, এই কম্বিনেশন দেখলে পরে এটা একটা রবি তুঙ্গ হয়ে রয়েছে, অর্থাৎ নবমপতি এখানে তুঙ্গ হয়ে রয়েছে। এর উপরে কি এইখানে হচ্ছে গিয়ে একেতর দৃষ্টি, না এটা একেতর দৃষ্টি নয়, একক দৃষ্টি পড়েছে, সেটা হচ্ছে পঞ্চমপতির পঞ্চম ভাবের উপরে। এবার আপনারা সবাই জানেন ক্রিকেট হচ্ছে স্কিলের খেলা, তাহলে ক্রিকেট যখন স্কিলের খেলা, তাহলে পঞ্চম ভাবটা ভীষণ ইম্পর্টেন্ট। মঙ্গল তাকে তুঙ্গ বা বলবান কোনো না কোনো কিছু হতেই হবে, না হলে যোগে পার্টিসিপেট করতে হবে। এবার বলবেন যে চন্দ্র, তো তাহলে চন্দ্র থেকে যদি দেখি, তাহলে তো এই কে দাগ দিচ্ছে, যে দাগ দিচ্ছ সে দাগ মোছো। অপূর্ব বিশ্বাস দাগ দিচ্ছেন, কুণ্ডলিতে দাগ দেওয়া চলবে না। তো এইবার হচ্ছে গিয়ে বলতেই পারেন যে চন্দ্রের ঘরের অধিপতি বৃহস্পতি, সে তো নিচস্থ হয়ে গেছে, এই যে বৃহস্পতি নিচস্থ দেখাই যাচ্ছে, কিন্তু তার সঙ্গে মঙ্গল তুঙ্গ হয়েছে। যেই মঙ্গল তুঙ্গ হলো তাকে আমরা কি বলবো, নিচভঙ্গ রাজ্য। তাহলে এখানে নিচভঙ্গ রাজ্য তৈরি হয়ে গেল। তাহলে যখনই এখানে নিচভঙ্গ রাজ্য তৈরি হয়ে গেল, তখন কি ঘটলো ঘটনাটা, তখন ঘটনাটা ঘটলো যে এই মঙ্গলের পাওয়ার বাড়লো, বৃহস্পতির পাওয়ার বাড়লো। আরেকটা কি ঘটলো, ঘটলো বৃহস্পতি হচ্ছে লগ্নপতি মানে দেহ, তাহলে দেহের অধিপতির সঙ্গে মঙ্গলের কানেকশন তৈরি হলো, এবং যে কারণে দেহে এনার্জির একটা চ্যানেল তৈরি হলো, মানে দেহে অটোমেটিক্যালি এনার্জি ফ্লো বাড়তে লাগলো। তাহলে এই লোকটার ক্ষেত্রে খুব সহজেই এই লোকটা প্রচন্ড শক্তিশালী হবে, গায়ে প্রচুর জোর এই লোকটার, এবং সে খুব সহজ সরল ভাবেই একটা জায়গা তৈরি করতে পারবে, যেহেতু তার নবমপতি রবি সে তুঙ্গ হয়ে রয়েছে। এইবার আপনি বলতে পারতেন যে নবমপতি রবি তো অনেকের ক্ষেত্রে তুঙ্গ, কিন্তু ওর বাবা, আমি যদ্দূর শুনেছি, খুব গরিব লোক ছিল। মানে আমার কাছে তথ্য নেই, তো আপনারা বলতে পারবেন, আপনারা খেলাধুলা নিয়ে অনেকেই অনেক চর্চা করেন। তো কেউ কি জানেন যে টাকা পয়সার দিক থেকে খুব বড় লোক ছিল বা খুব গরিব ছিল, এরকম কিছু? আচ্ছা, ঠিক আছে, আমরা সেসব প্রশ্নে আসছি না।
তো যাই হোক, এইবার হচ্ছে গিয়ে এই একই কুণ্ডলিতে বহু লোকের কুণ্ডলিতে পাবো, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকের ক্ষেত্রে সারাউন্ডিংসটা সেম হবে না, প্রত্যেকের ক্ষেত্রে পারভারিশ সেম পরিবেশে হবে না। এবং আমরা ইতিমধ্যেই যারা ওভারল্যাপিং থিওরি একটু আধটু শুনেছি, জেনেছি, আমাদের বই আছে, আপনারা নিয়ে পড়তে পারবেন, পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন যে এই এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস, এগুলো মারাত্মক এফেক্ট করে। তো সেগুলো এর ক্ষেত্রে এফেক্টিভ হয়েছে, এবং সেই ক্ষেত্রে এর সাকসেস রেট বাড়িয়েছে। তো এইরকমই আর কি ব্যাপারটা। তাহলে এই যেটা বলছিলাম যে এই লোকটার যোগ, সেটা হচ্ছে এই পরম্পরা ক্রিয়েট করবে। দশম ভাবটা প্রচন্ড বলবান হবে। দশম ভাব বলবান হওয়ার সঙ্গে সঙ্গে দশম ভাব সঙ্গে রবির কানেক্টিভিটি তৈরি হবে। এইগুলো হলে পরেই মানুষটার মধ্যে ওই পরম্পরা ক্রিয়েট করবার ক্ষমতা সেটা তৈরি হবে। তাহলে প্রশ্নের উত্তর কি পরিষ্কার, মৈত্রী ম্যাডাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা চলে আসি আমাদের গ্রুপে আর কোনো প্রশ্ন রয়েছে কিনা। আহ রাজীব বাবু প্রশ্ন, ও স্যার উত্তর দিয়েছেন। রাজীব রয় অ্যাস্ট্রো, আচ্ছা, বাংলাদেশের উত্তর দিয়েছেন রাজীব বাবু, একটু বুঝাবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, কল্যাণী সিংহ রায় একটা প্রশ্ন করেছেন। কল্যাণী সিংহ রায় আছেন ক্লাসে? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, আপনি একটা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর কি মিলেছে? ইংলিশে বলতে না, আমি তো একটা প্রেডিকশন কি করতে হবে মাংসের কাছে তো এবার আমাকে জিজ্ঞেস করলো যে যে কি করতে হবে। প্রশ্নটা তো খুঁজে হ্যাঁ, পাচ্ছি। গ্রুপে দিয়ে আছে স্যার। হ্যাঁ, গ্রুপে তো দেওয়া আছে। সব দিয়ে আছে দেখতে। ও, ইতিমধ্যে অনিমা দাসের একটা কুণ্ডলী দেখা যাচ্ছে। তাহলে ইউপিএসসি ক্লিয়ার করতে কোন কোন গ্রহ, এর কি কি দিক দেখতে হবে, এটা বলে দিই। অনিমা দাস ক্লাসে আছেন? স্যার আমি রাজধানীতে রয়েছি, ট্রেনের ভিতরে শুনছি, বলুন। আচ্ছা, তো বাঘের ধারে কেন আছেন, দি- করে থাকেন? হ্যাঁ, থাক থাক। আমি ট্রেনের ভিতরে রয়েছি, দিল্লি থেকে ফিরছি। আচ্ছা, ও রাজধানীতে আছেন, আমি শুনলাম বাঘ ধরতে গেছে। ঠিক আছে, তো ইউপিএসসি একটা পরীক্ষা। না না, আমি দিল্লি থেকে ঢাকায় ফিরছি। ঠিক আছে, তো ইউপিএসসি একটা পরীক্ষা, সবাই এটা শুনুন। ইউপিএসসি একটা পরীক্ষা, এটা মাধ্যমিকের পরীক্ষা নয়, এটা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও নয়, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তাহলে কম্পিটিটিভ এক্সামে জিততে গেলে আমাদের লাগবে 6,000। 6,000 ক্র্যাক করে, 6,000 কম্পিটিশন ক্র্যাক করে যদি চাকরি পেতে হয়, তাহলে লাগবে কি 6,000 সঙ্গে সঙ্গে 10,000। তাহলে 6 আর 10-এর কানেকশন আমাকে চাকরি দেবে। 6 আর 10-এর কানেকশন চাকরি দিল, কিন্তু চাকরি তো পেলাম না, পেতে হবে তো, প্রাপ্তি। প্রাপ্তি হচ্ছে 11, 11। তাহলে 6, 10, 11-তে প্রাপ্তি দিতে হবে। তাহলে 6, 10, 11-র কানেকশন চাকরি দেবে। 6, 10, 11-র কানেকশনের সঙ্গে সঙ্গে 2-এর কানেকশনটাও জরুরি, এতে আমি চাকরি পেলাম। এবার সেই চাকরিটা ইউপিএসসি হবে কিনা, এটা হচ্ছে একটা গুড গভর্নমেন্ট জব। তো সেটা পাওয়ার জন্য আমার রবিটাকে বেশ বলবান হতে হবে, এবং এই এদের সাথে সম্পর্ক করতে হবে, তাইলে পরে চাকরি পাওয়া যাবে ইউপিএসসি। তো এই মুহূর্তে তো আমার কাছে কোনো ইউপিএসসি চাকরি পেয়েছেন এমন লোকের কুণ্ডলী নেই। তো থাকলে পরে এই বিষয়টা আর কি ডিসকাস করতে পারতাম। তো এনিওয়ে, বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে দেখতে হবে প্রথমে 6, 10-এর কানেকশন আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2, সেখানে 11th হাউসের ইনফ্লুয়েন্স পাওয়া গেছে কিনা। নাম্বার 3, সেখানে রবির কানেকশন আছে কিনা। তাহলে 6, 10, 11 রবি, তাতে করে আমরা পাবো হচ্ছে ইউপিএসসির কানেকশন। 2 নম্বরের কানেকশন থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে লগ্নপতিটাকেও অবশ্যই বলবান থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই কম্বিনেশন গুলো আমাদেরকে দেখতে হবে। তার সঙ্গে আরো দুটো জিনিস চাই, একটা ভালো দশা চাই, না হলে ওই বয়সে চাকরি বাকরি পাওয়া যাবে না।
আচ্ছা, কল্যাণী সিংহ রায় তিনি আমাদের একটা চার্ট ধরিয়ে দিয়েছেন, ধরিয়ে দিয়ে বলেছেন যে এর কি প্রেডিকশন হবে। তো আমরা মানে আপনারা যতটুকু শিখেছেন তাতে যতটুকু প্রেডিকশন আমি সেটুকুই করবার চেষ্টা করব। তো এইখানে দেখুন একটা লগ্ন কুণ্ডলী আমাদের কাছে আছে, এইটুকু কুণ্ডলী, আর কিছু নেই। হ্যাঁ, তো আর কিছু উনি দেননি। লগ্নটা হচ্ছে সিংহে আছে, সরি কন্যা লগ্নে রয়েছে, উত্তর ফাল্গুনী নক্ষত্র দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এইবার হচ্ছে গিয়ে এই লগ্নে রয়েছে রবি। এবার এই কুণ্ডলীটা হচ্ছে গিয়ে ব্ল্যাঙ্ক কুণ্ডলী। ব্ল্যাঙ্ক কুণ্ডলী তাদেরকে বলবো আমরা যে সমস্ত কুণ্ডলীতে কোনো ডেট অফ বার্থ নেই। তাহলে এই কুণ্ডলীটা সেরকম ব্ল্যাঙ্ক কুণ্ডলী বা ব্লাইন্ড কুণ্ডলী, ব্লাইন্ড চার্ট। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমরা মানে আপনারা কখনোই এই রকম প্রেডিকশন করবেন না। এইরকম কুণ্ডলী আপনাদের সামনে দেখিয়ে দিলে পরে বলবেন যে এই কুণ্ডলীর আমি প্রেডিকশন করব না, যদি আমাকে দিয়ে দেখাতে হয় তাহলে পূর্ণ জন্ম কুণ্ডলীর জন্য আমাকে দেখাও। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনারা যথেষ্ট যোগ্য, সুতরাং আপনারা ফিজ নিয়ে দেখবেন। 3 নম্বর হচ্ছে ছকটা নিজে বানাবেন, নিজের পেপারে নিজের প্যাডে লিখে প্রেডিকশন করবেন। এই চার্টের কোনো প্রেডিকশন আপনারা করবেন না। পরিষ্কার করতে পারলাম? এবার বলুন কেন করব না। কারণ হচ্ছে গিয়ে যে এই চার্টের ধরুন এই যে চার্টটা রয়েছে এটা কত সালে জন্ম আপনি বুঝতে পারছেন না। ধরুন চার্ট অনুযায়ী এর বয়স হচ্ছে 200 বছর, কিংবা নিয়ে এলো এসে বললো যে দেখুন তো এর কি রয়েছে, এটা দেখলেন আপনি 2027 সালের চার্ট, বাচ্চার জন্মই হয়নি। তাহলে সেই চার্ট আপনি কেন দেখতে যাবেন? পরিষ্কার করতে পারলাম? তাহলে কোন রকম ব্লাইন্ড চার্ট আজকের পর থেকে দেখা বন্ধ। আচ্ছা, এইবার এই চার্টটাকে যদি আমার কাছে নিয়ে আসা হয় বা আপনাদের কাছে এই অবস্থায় নিয়ে আসা হয়, স্যার আমি বলছি এই চার্টটা আমি সব মানে সাল দিয়েছিলাম, এটা জন্মসালটা করে সবটা বের করেছি। প্রথম একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যখন আমি বলবো তখন নিজেদেরকে হোয়াইট রাখবে, কথা বলা যাবে না। কথা বলার প্রচুর সময় আপনি পাবেন, সেই সময় আপনি কথা বলবেন। কিন্তু আমার কথার মধ্যে যদি কথা বলেন তাহলে বাকি যে 30 জন, 30 না 33 জন এই মুহূর্তে রয়েছেন, তারা আর কি বিব্রত হবে। তাহলে এইবার হলো গিয়ে এই কুণ্ডলীটা কন্যা লগ্নের কুণ্ডলী, আর রাশিটা হচ্ছে সিংহ রাশি। তাহলে প্রথমে আমরা এই মানুষটার বয়স হিসেব করব। তাহলে প্রথম যদি আমরা দেখি এই মানুষটার বয়স হিসেব করে কত রয়েছে, এটা হচ্ছে এইখানে শনি মানে বৃষ রাশিতে। তাহলে এখন কুম্ভ পর্যন্ত শনির যেতে সময় লাগবে 20 বছর। তাহলে এর বয়স হতে পারে 20 অথবা 50। তাহলে 20 বছর ধরে আমরা একটু হিসেব করে দেখি বৃহস্পতিটা কোথায় রয়েছে। বৃহস্পতি এর চার্টে রয়েছে নিজের ঘরে, ধনুতে। তাহলে ধনু থেকে বৃহস্পতি এখন গেছে মেষ রাশিতে, এখন বৃহস্পতি আছে, তাহলে 5 বছর বা 6 বছর, আর এদিকে 12 বছর। তার মানে মোটামুটি 20-র কাছাকাছি এর বয়স হওয়া উচিত। 20 বা 21-21 এরকম, 21 না, 20-র কম। আচ্ছা, এর বয়স কত? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এর হচ্ছে গিয়ে আহ এর বয়স কত? 50-এর আশেপাশে। এরকমই হবে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এর বয়স হচ্ছে গিয়ে 50-এর আশেপাশে। কারণ বৃহস্পতিটা শনিটা ম্যাচ করলেও রাহুটা কিন্তু ম্যাচ করছে না। কারণ রাহু এখন কোথায় রয়েছে আমরা সবাই জানি, মিনে। তাহলে এখান থেকে রাহুর এই ঘরটাতে আসতে সময় লেগেছে কত? এখান থেকে ঘুরে আসতে সময় লেগেছে 18, তারপরে আবার 18, তারপরে আবার 18 কমপ্লিট হতে গিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। তারপরে আরো ধরুন 5 বছর পরে এখানে ঢুকবে, তারপরে 3 18 54, 5 বাদ দিলে মোটামুটি 49-50 এরকম একটা কিছু বয়স হবে। তাহলে এই বয়সে আমরা কি কি দেখবো? একটা লোকের এডুকেশন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। তাহলে এই সময় এই মুহূর্তে এই মানুষটার ক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মেইন হচ্ছে হেলথ। হেলথ এবং ফাইন্যান্স, এই দুটো জায়গাতেই কিন্তু মূলত এই ভদ্রলোকের সমস্যা দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবে রাহু রয়েছে,
তাই জমি জায়গা সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স সেটা ওনাকে ফেস করতে হবে। ওখান থেকে ওনার মুক্তি নেই, উনি জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত ইস্যুতে উনি পড়বেন। আর এই তিনটে বাদ দিয়ে আর মনে হয় না খুব বড় কোনো সমস্যা রয়েছে। কিন্তু ভদ্রলোকের কুণ্ডলী দেখে খুব এস্টাবলিশড কুণ্ডলী আমার মনে হচ্ছে না। কারণ হলো গিয়ে যে এর ধরুন লগ্ন অধিপতি তার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি লগ্নে চলে এসছে, দ্বিতীয়পতি নবমপতি দ্বাদশে চলে গেছে, তার সঙ্গে দশমে কেতু রয়েছে, 50-এর কাছাকাছি বয়স, চতুর্থে রাহু। ফলে ওভারঅল কুণ্ডলীটাকে একটা খুব স্ট্রং কুণ্ডলী বলা যাচ্ছে না। তো যদিও বার্থ চার্ট পুরোপুরি না দেখে বা মানুষটাকে না দেখে বলা মুশকিল, একই সময় দুজনের জন্ম, দুজনের হাতের রেখা পুরোপুরি আলাদা, পুরো মানুষটাই ডিফারেন্ট হয়ে যাবে, বুঝতেই পারবেন না যে কোনটা কোন রকম মানুষ। তো এগুলো আমরা দেখি, এগুলো আমাদের সামনে বহু হতে থাকে। তো যাই হোক, এর সঙ্গে সঙ্গে আপনাদের যেটা বললাম যে কখনোই আমরা কোন রকম ব্লাইন্ড চার্ট, মানে যে চার্টে পরিপূর্ণ পর্যাপ্ত ডেটা নেই, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখবো না। আর আপনারাও কাউকে প্রশ্ন করবেন না কখনো গ্রুপে দিলে বা কিছু দিলে, সেই ক্ষেত্রে কুণ্ডলী দিলে পরে সবসময় অবশ্যই ডেট অফ বার্থ, টাইম এই সমস্ত দিয়ে টিয়ে তারপরে হচ্ছে গিয়ে হরোস্কোপটা দেবেন। তাতে আর কি যিনি দেখবেন তারও সুবিধা হবে। আর তার সঙ্গে অবশ্যই হাতের ছবি, না হলে পরে বোঝা যাবে না যে এই মানুষটা কি করতে পারে জীবন। তো এরপরে আমাদের যে কুণ্ডলী, আচ্ছা কল্যাণী ম্যাডাম পরিষ্কার হলো? হ্যাঁ স্যার বুঝেছি। এবার সে আমাকে জিজ্ঞেস করছে যে মাঙ্গলিক আছে না স্যার ওর, এই এই লোকে ছকে মাঙ্গলিক আছে, লগ্নে মঙ্গল আছে, তাহলে মাঙ্গলিক হবে না? এই ছকটা হচ্ছে কি প্রবল মাঙ্গলিক, মানে প্রবল তীব্র মাঙ্গলিক। হ্যাঁ, তো মাঙ্গলিককে কাটানোর জন্য কি করতে হবে সেটা জিজ্ঞেস এই করছি। যে মাঙ্গলিক রয়েছে, কন্যা লগ্নের মাঙ্গলিক, মানে অষ্টমপতি লগ্নে রয়েছে, কিছু করেই হুম। আপনি এর মাঙ্গলিক কাটাতে পারবেন না। ও, মানে এখন প্রেডিকশন কাজ, রেমিডি কাজ হবে না না? একে মাঙ্গলিকের রেমেডি দিয়ে কাজ হবে, কিন্তু একে যদি আপনি ফাইন্যান্সের জন্য রেমেডি দেন, হেলথের জন্য রেমেডি দেন, তাহলে কাজ হবে। যদি আপনি মনে করেন যে ম্যারিড লাইফে হ্যাপিনেস বাড়াতে চাইছেন, তাহলে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে পান্না আর পোখরাজ। খেয়াল রাখতে হবে, পোখরাজ যতটা হবে পান্না হবে তার হাফ, তাতেই কিন্তু সেই কম্বিনেশনটা ম্যারিড লাইফের গুড রেমেডি হিসেবে কাজ করবে। তার সঙ্গে সঙ্গে শনির জন্য রুদ্রাক্ষ সাতমুখী সেটা দিতে হবে একটা, শুক্রের জন্য রুদ্রাক্ষ একটা 6মুখী দিতে হবে। স্যার ও ব্যবসা উন্নতি হচ্ছে না, মানে ব্যবসা ডাউন হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে জিজ্ঞেস করতে। তো সেটা মাঙ্গলিকের এফেক্ট হয়। এর ক্ষেত্রে যে মাঙ্গলিক ব্যাপারটা রয়েছে তার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে গিয়ে এর প্রচুর ধার হয়ে যাবে। তো সেইটা আপনাকে দেখতে হ্যাঁ, হবে যে ধার হচ্ছে কিনা। যদি ধার হয় তাহলে হচ্ছে গিয়ে আপনাকে ওই পান্না পোখরাজ কম্বিনেশনই পড়ানো হবে। ওটা রতি হিসেব আছে স্যার? হ্যাঁ কোন রতি হিসেব আছে, তাতে কত রতি করতে হবে বা কিছু? হ্যাঁ, ওই যে বললাম এরকম পোখরাজ কিছু? যদি হচ্ছে কি, আমি তো লোকটাকে দেখিনি, হাত দেখিনি, লোকটার দেহ দেখিনি, স্যার আপনাকে আমি আমি পাঠাবো স্যার ছবিটা, হ্যাঁ, গ্রুপে। পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আমাদের আর এই গ্রুপে বিশেষ প্রশ্ন তো দেখতে আমি পাইনি। তো যদি কারোর থাকে অবশ্যই দেবেন, আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। করে দেওয়ার চেষ্টা করবো না, করবো, করে দেবো, না হলে আপনারা শিখবেন কি করে। এবার 224 গ্রুপেও আমার কোনো প্রশ্ন নেই, আমি একটু 225-এর এ গ্রুপে চলে আসি। আচ্ছা, 25-এর ক্লাস, আজকে ক্লাস হবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন, এছাড়া কারোর কোনো প্রশ্ন নেই। তো 225 নম্বর ব্যাচে যারা রয়েছেন তাদেরকে একটা কথা বলি, এই যে জ্যোতিষের ল্যাঙ্গুয়েজ, এগুলো তো আপনারা এতদিন যে ভাষায় কথা বলে এসেছেন তার থেকে একটু ডিফারেন্ট। তো তার জন্য একটু সময় দিতে হবে এগুলোকে রপ্ত করবার জন্য। মোটামুটি 1.5 মাস ক্লাস করুন, তখন দেখবেন আমি যে কথাগুলো বলছি তার থেকেও গুরুত্বপূর্ণ আমি যে বিষয়গুলো বোঝাতে চাইছি সেই জিনিসগুলো আপনারা অটোমেটিক্যালি শিখতে শুরু করবেন। তো এটা হচ্ছে কি অটোমেটিক্যালি দেখবেন আপনার শেখা হচ্ছে।
মানে অটোমেটিক্যালি আপনি শিখে যাচ্ছেন, ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আর কি হচ্ছে অটোমেটিক্যালি হয়ে চলেছে, ব্যাপারগুলো পজিটিভ হয়ে চলেছে। এবং খুব সহজভাবেই আপনার এডুকেশনটা এগোচ্ছে। তারপরে নায়রা ক্লাস শুরু করলে পরে আপনারা তো নায়রার ক্লাসও করবেন, আপনারা চাইলে এই ক্লাসেও থাকবেন। এবার আমাদের সঙ্গে একটা ছল হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি যে 225 ব্যাচে অ্যাকচুয়ালি কতজন স্টুডেন্ট আছে। সেখানে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে ঢুকে পড়েছে। তাদেরকে অ্যাডমিশন করানোর সময় দেখা গেল যে তারা অ্যাডমিশনেও নেই, তারা অ্যাডমিশন করছেন না, তারা নানা রকম কাণ্ড কারখানা করছেন। হুম। তো সেই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে আমরা পড়বো, আর এরপরে আমি বাকি ব্যাচদেরও অ্যাড করে নেব, তাতে হচ্ছে আপনারা যতগুলো জায়গায় ইচ্ছা আপনারা একসঙ্গে ক্লাস করতে পারবেন, কোনো চাপ নেই। স্যার আচ্ছা, একটা কথা, বলুন। স্যার আপনাকে একটা ওই হরস্কোপ পাঠিয়েছিলাম, ছেলেটি সেই 90% ডিসেবল, মানে ওইটা জানতে চাইছিলাম যে কি পজিশনটার জন্য এরকম একটু ডেট পরিস্থিতি। অফ বার্থ টাইমটা বলুন। স্যার ওটা আমি হরস্কোপটাই পাঠিয়ে দিয়েছিলাম, আমি তাও বলছি কোথায় পাঠিয়েছিলেন? আমাকে? আমাদের গ্রুপে। হ্যাঁ স্যার, একটু গ্রুপে আগের দিকে পাঠিয়েছি। 223 দেখছি। হ্যাঁ স্যার, রাজু ব্যানার্জি। মৈত্রী মুখার্জি অ্যাস্ট্রো পেয়েছি। আচ্ছা, পেয়েছি। ডাউনলোড হয়ে যাবে এক্ষুনি, আমরা খুলছি। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করছি না, আমি কুণ্ডলীটা বানিয়ে তারপরে শেয়ার করছি। আচ্ছা, এখানে তো ডেট অফ বার্থ টাইম নেই, তাহলে তো হবে না। হ্যাঁ স্যার আছে, পরের ফাইলটাতে আছে। আবার কখন ফাইল পাঠালেন? না না না, দুটো পর আলাদা করে পাঠিয়েছি। ওটা হচ্ছে স্যার, ওর ডেট অফ বার্থ হচ্ছে 22nd এপ্রিল 1987, ওয়েনেসডে হ্যাঁ, অ্যাট এটা একটু বলুন, 11:44। আমি টুকে নিই। হ্যাঁ, 20 22nd এপ্রিল, 22শে এপ্রিল 1987 সাল, টাইম বুধবার 11:44 সকালবেলা AM, কলকাতা। দেখুন শেয়ার হয়েছে কিনা। হয়েছে। হ্যাঁ স্যার। তো এই টাইপের লোকেদের যারা হচ্ছে গিয়ে ডিসেবলড হয়, তাদের ক্ষেত্রে আমি আপনাকে আগের দিনও বলেছিলাম যে আপনি দেখে আইডেন্টিফাই করতে পারবেন না যে এই ছেলেটা হ্যান্ডিক্যাপড, পঙ্গু বা কোনো কিছু। আর মজার জিনিস দেখুন, এই ছেলেটার কুণ্ডলিতে লগ্নপতি চন্দ্র, সে সপ্তমে রয়েছে, রবি তুঙ্গ, রাজ্যকারক গ্রহ একাদশে, শুক্র নবমে। তার মানে আপনি কি বলবেন? আপনি বলবেন এই ছেলেটা খুব ভালো শিল্পী, সঙ্গীত চর্চা করতে পারবে। শুক্র বৃহস্পতি যোগ রয়েছে, দেখে আপনি বলতে পারবেন যে এ খুব ভালো করবে। তাহলে এইবার এই টাইপের কুণ্ডলী গুলোকে আমরা আইডেন্টিফাই করব কি করে? এটা তো করা পসিবল নয়, যে কিভাবে আমরা বার করব যে এই মানুষটার জীবনে এরকম ঘটনা ঘটতে পারে।
তো এই ক্ষেত্রে কিছু ইন্ডিকেশন আপনারা নবাংশে পেতে পারেন, আর কিছু ইন্ডিকেশন আপনারা D60-তে পেতে পারেন। তো D60-তে কিভাবে পাবেন? D60-তে আপনি দেখতে পাবেন যে ম্যাক্সিমাম গ্রহগুলো রাহু, কেতু এদের দ্বারা ডমিনেটেড হয়ে রয়েছে, অথবা শনি ভীষণ স্ট্রং হয়ে রয়েছে। তাহলে আমরা একটু D60 কুণ্ডলিতে যাই, মানে ষষ্ঠী অংশ কুণ্ডলী। পরের বছর আপনারা এগুলো শিখবেন সেকেন্ড ইয়ারে। তাহলে দেখুন এই কুণ্ডলিতে এবার আমরা একটু দেখলে বুঝতে পারব। তাহলে লক্ষ্য করুন, হ্যাঁ এবার দেখুন D60 কুণ্ডলিতে লগ্নটাকে দেখবেন না, কারণ লগ্নটা জেনারেলি মেলে না, তো এটাকে বাদ, এটা হচ্ছে বাদ। বাকি গ্রহগুলো দেখুন, এরা হচ্ছে গিয়ে রাহু কেতু এদের দ্বারা ডমিনেটেড, বা কোনো না কোনো ভাবে রাহু কেতুর সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর শনি পুরো কুণ্ডলীটাকে ডমিনেট করছে। এইরকম কম্বিনেশন যদি আমরা পাই, তাহলে আমরা একটু দেখি শনি ডমিনেট করছে কিনা। শনির দৃষ্টি রবির ওপরে, শনির দৃষ্টি হচ্ছে শুক্রের ওপরে, আর শনির দৃষ্টি বুধের। তাহলে দেখুন এই কুণ্ডলীটার যে 1-5-9 তাদেরকে শনি ডমিনেট করছে। এবার ধরি আমরা চারটে কেন্দ্র, মানে 1-4-7-10। তাহলে একের সঙ্গে শনির সম্পর্ক হয়ে রয়েছে, কিন্তু আমরা তো লগ্নটাকে এখানে ধরবো না। তো 4-7-10 এই ক্ষেত্রে ব্যাপারটা সেইভাবে দাঁড়াবে না। শনি হচ্ছে গিয়ে এখানে শুক্র, বুধ, রবি এই তিনটে গ্রহকে ডমিনেট করেছে। এছাড়া কিন্তু আর কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না এইখানে। এক সেকেন্ডে আসছি আমি। তো এটা ছাড়া আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু এটাকেই যদি আপনি দেখেন একজনের কুণ্ডলিতে, এর বাবা মা তাদের কুণ্ডলিতে, তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে আইডেন্টিফাই করতে পারবেন যে এর বাচ্চার কিছু প্রবলেম রয়েছে। আমি মৈত্রীর দিকে আগের দিনেও বলেছিলাম যে এটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে এই বাচ্চাটা এরকম অসুস্থ। তো দেখুন সেরকম কিন্তু একই রকম ব্যাপার আইডেন্টিফাই করা যায় না, কারণ এটা একটা নয়, এটা আমরা বহু চার্ট দেখেছি, কিন্তু আইডেন্টিফাই সত্যিই করা যায় না। তাহলে পরিষ্কার হলো? স্যার আমি কিছু দুটো কোশ্চেন রেখেছিলাম, ওটা যদি বলেন। কোন 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 ইয়েতে রেখেছিলেন একটু বলুন। 2023 নম্বরেই রেখেছিলাম, লাস্টের দিকে লেখা আছে। দেখুন আমার নামটা করলেন আপনি যখন স্টার্ট হয়েছিল। কি নাম একটু বলবেন? ইন্দ্রনীল চক্রবর্তী। স্যার একটা জিজ্ঞাসা ছিল, কোন গ্রহের সাথে কোন গ্রহ এফেক্ট হলে জাতক বা জাতিকা কেউ প্রেডিকশন দিলে সোনার মতো কাজ করে। মানে সোনার মতো মানে হচ্ছে গিয়ে, মানে ব্যাপারটা পরিষ্কার হলো না? শুনতে ভালো লাগবে না লাইক গোল্ড? আর কোন গ্রহের সাথে কোন গ্রহ এফেক্ট হলে বড় কোনো অ্যাস্ট্রোলজার হলেও তার গান পরিধি অনেক থাকলেও প্রেডিকশন স্যার যখন দেয় স্যার তখন সেটা জ্ঞান হবে, ঠিকঠাক জ্ঞান কাজ জ্ঞান। করে। ও আচ্ছা,
আর স্যার, মানুষকে বিপদে পড়ে বা খারাপ অবস্থার সম্মুখীন হয়, সেটা কি অ্যাস্ট্রোলজিক্যাল মেথডে গার্ড দেওয়া যায়? আচ্ছা, তো আপনারা যারা জ্যোতিষ করতে এসছেন প্রত্যেকের জন্যই বলি, জ্যোতিষে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ভগবানের বা ঈশ্বরের বা দৈবের বা অদৃষ্টের ওপরে কিছু নাড়াচাড়া করবার চেষ্টা করি। তো এই কাজটা করবার সময় অনেকেই নিজেকে অনেক বড় মনে করেন। আপনিও করতে পারেন, কিন্তু করলেই ডুববেন, এইটা হচ্ছে একদম গ্যারান্টেড। তো সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে যে জ্যোতিষশাস্ত্র সায়েন্স, আমিও বিএ ফেল সায়েন্স, সায়েন্সে পিএইচডি, কিন্তু আমি এটা আপনাদেরকে বলতে হবে। তো এইখানে জ্যোতিষশাস্ত্রের একটা লিমিটেশন আছে, যে লিমিটেশনটা হচ্ছে আধার। আধার মানে কি? একটা মানুষ, সে হচ্ছে গিয়ে যতই চেষ্টা করুক না কেন, যতই তাকে সুন্দর সুন্দর পোশাক পরানো হোক না কেন, সে হচ্ছে গিয়ে কোনো একটা মানুষ, সে হচ্ছে মিস ইন্ডিয়া হতে পারবে না। কিছু মানুষকে দেখিয়ে আপনি বলতে পারবেন যে এই মানুষটা মিস ইন্ডিয়া হতে পারবে। এবার দেখা যেতে পারে যে তার যে আধার, এই যে সচিন তেন্ডুলকরের কুণ্ডলী, এটা নর্মালি দমদার কুণ্ডলী, দেখেই বোঝা যাচ্ছে যে এর আধার হচ্ছে অত্যন্ত স্ট্রং, মানে ভীষণ স্ট্রং কুণ্ডলী। এখানে অটোমেটিক্যালি রেজাল্ট হবে, এই কুণ্ডলীর যা ক্ষমতা, এই কুণ্ডলীর যা স্ট্রেংথ, তাতে অটোমেটিক্যালি রেজাল্ট আসবে। তার জন্য কিছুই করতে হবে না। তো এই ক্ষেত্রে আধার বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যদি আমার আধার ঠিক থাকে, রেমিডি কাজ করবে। যদি আমার আধার ঠিক না থাকে, তাহলে রেমিডি কাজ করবে না। একটা কথা আছে, অমিতাভ বচ্চন যখন ডুবে যাচ্ছিলেন, তখন একটা নীলা পড়বার পরে অমিতাভ বচ্চন আবার সেই জায়গায় পৌঁছে গেলেন। তো এবার যদি যে কেউ ভাবে যে আমি আর নীলা পড়ছি, আমি আবার ডুবে আবার আগের জায়গায় উঠে আসব, কিন্তু খেয়াল রাখতে হবে একটা জিনিস, যে অমিতাভ বচ্চন ডুবে যাওয়ার আগেই অমিতাভ বচ্চন হয়েছিলেন, মানে তার আধার স্ট্রং ছিল। সেই আধারকে যখন খুব ডিস্টার্ব হচ্ছে কোনো কারণে, তাকে মেরামত করবার জন্য একটা নীলা ব্যবহার করা হয়েছিল। ইন্দিরা গান্ধীকে একটা একমুখী রুদ্রাক্ষ জীবন বদলে দিয়েছিল, আমি শুনেছি, আমি জানি না। তো ইন্দিরা গান্ধী রুদ্রাক্ষ পরার আগেও ইন্দিরা গান্ধী ছিলেন। তিনি ইন্দিরা গান্ধী মানে রুদ্রাক্ষ পরার আগেই তিনি জওহরলাল নেহেরুর মেয়ে ছিলেন। তো এই যে ফলে ওনার আধার অটোমেটিক্যালি স্ট্রং ছিল। এইবার হচ্ছে গিয়ে, যদি আপনি পরবর্তী পর্যায়ে এসে বলেন যে সোনিয়া গান্ধী, ওনার আধার আমার মনে হচ্ছে খুব দুর্বল। কারণ উনি একদম মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে হতে গিয়েও হতে পারেননি, এবং তার সঙ্গে ওনার যে ছেলেটা, সে বেচারা হচ্ছে গিয়ে, ওর হওয়ার চান্স তো খুবই কম। আমার যা মানে হাবভাব থেকে, কংগ্রেসের হাবভাব থেকে যা মনে হয়, যে মোদী আরেকবার হয়ে যাওয়ার পরে যদি আরেকবার প্রাইম মিনিস্টার হয়ে যায়, তার না হওয়ার কোনো জায়গা নেই। তো যদি হয়ে যায়, তাহলে হচ্ছে গিয়ে ওর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে রাহুল গান্ধীর। মানে কংগ্রেসের মধ্যেই বিদ্রোহ শুরু হয়ে যাবে, যে গান্ধী পরিবার থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হবে, এই যে ব্যাপারটা, এটা চালু হয়ে যাবে। ফলে ওর পক্ষেও ফার্দার প্রাইম মিনিস্টার হওয়া, এটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো এনিওয়ে, এটা আলাদা কথা, এটাতে আমরা হেডেক নিতে যাচ্ছি না। তো এইখানে ঘটনাটা হচ্ছে আধার। তো আধার যদি বলবান থাকে, তাকে মেরামত করা যায়। আর আধার যদি বলবান না থাকে, তাহলে একমাত্র দেবতারা বলবান করতে পারেন। যেমন আধার খারাপ, মা সরস্বতী এসে বর দিয়ে গেলেন। আমি যে ছেলেকে বললাম তুই জয়েন্টে পাবি না, ও এসে আমার মুখের উপরে ছুঁড়ে মারলো কাগজ,
যে জয়েন্টে পাওয়ার আপ, মাদ্রামি অ্যাস্ট্রোলজার হয়েছো, এই দেখো আমি জয়েন্টে র্যাঙ্ক করেছি 2। মা সরস্বতী এসে ওর মাথায় বর দিয়ে গেছে, কিছু করার নেই, আধার ভালো করে দিয়ে গিয়েছেন মা, সব আধারই মা বড় করে দিতে পারেন, তো সেটা হতে পারে। কিন্তু যদি মা সরস্বতী না আসেন আর ওই ছেলে যদি ইয়েতে চান্স পায়, মানে আহ জয়েন্টে হচ্ছে গিয়ে সরকারি কলেজে চান্স পায়, তাহলে আমাদের বলতে হবে যে আর জ্যোতিষ করে লাভ নেই, জ্যোতিষ একটা বেকার শাস্ত্র, একে কোনো কাজে লাগানো যাবে না। কারণ শুধু ছকের উপরে না, আমি ছেলে দেখেছি, ছেলের হাত দেখেছি, ছেলের হাত টিপে টিপে দেখেছি, ফলে এই ক্ষেত্রে প্রেডিকশন ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। ছেলের হাত একদম পাতলা, ছেলের হাতে কোনো স্ট্রেংথ নেই, ছেলের হচ্ছে গিয়ে হাতের মধ্যে বৃহস্পতি বুধ এর বাউন্ড গুলো সব বসা, তাহলে এই ক্ষেত্রে এই ছেলে যদি জয়েন্টে একবারে চান্স পায়, তাহলে আমাদের বলতে হবে হে শাস্ত্র তুমি বৃথা, তাই তোমাকে আমি প্রণাম জানাই, আমি আর শাস্ত্রে নাই। তো সুতরাং জ্যোতিষের রেমিডি, প্রেডিকশন, এই সমস্ত যাই বলুন না কেন, এগুলো করে কিছুটা পরিবর্তন করা যায়, কিন্তু দ্যাট ইজ নট আলটিমেট। এবার একটা কথা বলি, গ্রামগঞ্জে একটা কথা খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে একটু প্রেডিকশন দিন। তো গ্রামের দিকে মানুষরা রেমিডিকে প্রেডিকশন বলেন, আপনারা সেটা বলবেন না। তো আমি যদি শুনি তাহলে আমি ভয়ঙ্কর অশান্তি করব। অনেকেই বলেন যে কিছু একটা প্রেডিকশন দিই, প্রেডিকশন মানে হচ্ছে ভবিষ্যৎ বক্তব্য, বা আমরা আমাদের প্রেসক্রিপশনে যেগুলো লিখি, প্রেডিকশন মানে হচ্ছে সিম্পলি বলা যেতে পারে ভবিষ্যৎবাণী বা বার্তা। তো সেটা কখনোই কিন্তু ইয়ে নয়, কখনোই সেটা কিন্তু রেমিডি, প্রতিকার নয়। প্রেডিকশন আলাদা, রেমিডি আলাদা, প্রিকশনস আলাদা। তো সেই কথাগুলো ঠিকঠাক করে বলতে হবে। অ্যাটলিস্ট আমার ক্লাসে আমার কাছ থেকে শিখবার পরে আপনাদের এই কথাগুলো বলতেই হবে, ঠিকঠাক শব্দ উচ্চারণ করতেই হবে। আমরা কনফারেন্সে গিয়ে দেখতে পাই বৃহস্পতিকে অনেকে বলেন বৃহস্পতি। আমার ছাত্র ছাত্রী, আমার কো লার্নার যদি থাকেন, আমি কিন্তু গিয়ে একদম ভয়ঙ্কর ঝামেলা করবো। ওই সমস্ত বলা চলবে না, বৃহস্পতিকে বৃহস্পতিই বলতে হবে। সেদিন আমরা দেখছি একজন বয়স্ক ব্যক্তি, তিনি হচ্ছে গিয়ে স্পিচ দিচ্ছেন স্টেজে উঠে, তিনি বৃহস্পতিকে বৃহস্পতি বলতে পারেন না, তাহলে তার স্পিচের কি দরকার আছে? আর একজন আজিব আদমি দিবাকরণ কাপাকাটু, তিনি বলছেন চিৎকার করে করে, এদিকে বলছি ওরে গাধা কেউ তোর কথা শুনতে পাচ্ছে না, কিন্তু তিনি সেখানে বলে যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন। নামবার পরে বললাম ইউ হ্যাভ ডেলিভার্ড এ ভেরি গুড স্পিচ। ও তো আর তা বুঝতে পারবে না, ওকে বলতে হবে একটু ইয়েটা চেঞ্জ করে, টোনটা একটু চেঞ্জ করে বলতে হবে, ইউ হ্যাভ ডেলিভার্ড এ ভেরি গুড স্পিচ। তখনও শুনতে পারবে, বুঝতে পারবে। সাউথ ইন্ডিয়ান টান, ও খুব বুঝতে পারবে। ও বলছে রিয়েলি রিয়েলি, হ্যাঁ রে, কেউ একটা কথাও শোনেনি, আর যাই শুনেছে সে কিছু বোঝেনি। তো এটা ভালো যে দিবাকরণ বাংলা বোঝে না, তাহলে ও আমাকে সন্ধ্যাকরণ বানিয়ে দিত। তো এনিওয়ে, তো এই যে জায়গাগুলো, এই যে ক্ষেত্রগুলো যেখানে আমরা যাই, আমাদেরকে নিয়ে যায়, সেখানে গিয়ে আমরা এই কথাগুলো শুনি। তো বরাহমিহির বলে গেছেন যে গ্রহের উচ্চারণ, যিনি অ্যাস্ট্রোলজার হবেন তাকে হতে হবে ধীযুক্ত। ধীযুক্ত মানে হচ্ছে যার ধী স্থিত হবে, অর্থাৎ যার মাইন্ড, মন, আত্মা, এইটা হচ্ছে যার চেতনা স্থিত হবে, তিনি জ্যোতিষ হতে পারবেন। তিনি, যিনি নিজের ষড়রিপুকে নিয়ন্ত্রণে আনতে পারছেন, তিনি জ্যোতিষ হবেন। তিনি জ্যোতিষ হবেন যার উচ্চারণ স্পষ্ট। তিনি জ্যোতিষ হবেন যিনি শব্দের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছেন। তিনি জ্যোতিষ হবেন যিনি শব্দের মাধ্যমে মন্ত্র বা শব্দের মাধ্যমে, মন্ত্র বা স্তোত্রের মাধ্যমে পরিবেশ পরিবর্তন করতে পারেন। তিনি জ্যোতিষ হবেন যিনি মোটামুটি নির্লোভ থাকবেন। নির্লোভ হলে পেট তো আর, পেটে তো খিদে পাবে, পেট আর কি করবে? তো পেটের তো কিছু বলার নেই, পেট বেচারা কি করবে, তো খিদে পাবে। আমি যদি খালি বিনা পয়সায় করে যাই জ্যোতিষ চর্চা, তাহলে হচ্ছে কি করে হবে? এবার বিনা পয়সায় জ্যোতিষ চর্চার একটা গল্প শুনুন, অসাধারণ গল্প। লোকটার নাম বলবো না, হেভি লোক। তো ভদ্রলোকের কাছে আমি গেছি, তখন আমি জ্যোতিষ বিশ্বাস করতাম না, এক বন্ধুর সঙ্গে গেছি ভান্ডা ফুটতে। ভান্ডা ফোড়া মানে জানেন সবাই আপনারা, তো সেই বয়সের কথা। তো গেছি,
গিয়ে দেখি কি করে কি করে। এবার গিয়ে দেখি গ্রামের বাড়ি, হেভি বাড়ি, ঝকঝক করছে বাড়ি, কিন্তু বাড়ির পাশে একটা সরু রাস্তা দিয়ে একটা একদম গ্রাম্য পরিবেশ। তো সেই গ্রাম্য পরিবেশের মধ্যে সাদা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক, তার কোথাও কুড়ে ঘর, মানে ওই ভেতরেই বাগানটার মধ্যে কোথাও কুড়ে ঘর, কোথাও নৌকো ইত্যাদি ইত্যাদি আছে। কখনো তিনি কুড়ে ঘরে বলেন, কখনো তিনি নৌকোয় বলেন, তার মুডের ওপরে। পয়সা তিনি নেন না, কিন্তু দিলে তিনি না করেন। তো অ্যাভারেজ আমার মতন লোক, আমি তখন 21-22 বছর বয়স, আমার মতন কিপটে কঞ্জুস লোকও 20 টাকা দিচ্ছে। অ্যাভারেজ আমি বসে বসে দেখেছি যে উনি 50, অ্যাভারেজ হচ্ছে 50, ভদ্রলোক তারা 100 দিয়েছে, কিন্তু 50-এর কমে আমি আর আমার সেই বন্ধু, আমার বন্ধু 50, আমি 20 তো দিয়েছি। সকালে 30, বিকেলে 30, মোট 60 জন লোক। তাহলে 60 জন লোক অ্যাভারেজ যদি 50 করে দেয়, তাহলে রোজগার কত? 3000 টাকা। 2002 এর কথা বলছি, 2001, 2002, এক না 2002, 2002 এর কথা। তাহলে 2002 এর সময় 3000 টাকা রোজগার, আপনারা ভেবে দেখুন কার ছিল, আমার থেকে যারা বয়সে বড়। 2002 সালে 3000 টাকা মানে কি টাকা ভেবে দেখুন। তাহলে ওর মাসে রোজগার কত? এইটুকুর মধ্যেই 90,000 টাকা, কোনোদিন ছুটি নেই, রোজ দেখে। তাহলে 90,000 টাকা সেই সময় মাসে আয়। এখন কার কার আছে সবাই হাত তুলুন। এরপরে উনি টার্গেট করছেন 5 থেকে 6 জনকে। এই 5 থেকে 6 জনকে উনি একটু বেশি সময় দিচ্ছেন এবং কনভিন্স করছেন যে তোমার এই কাজটা করে দেবো, 700 টাকা লাগবে। কেউ না করলো না। 700 টাকা লাগবে, মাত্র 700 টাকা। কনসা 7,000, 10,000, 70,000 টাকা চেয়েছে, 700 টাকা দিলাম। কত হলো? 5 জনের 700 টাকা করে 3500 টাকা। তাহলে 3500 প্লাস 3000 কত হলো? 6,500 টাকা। ওই সময় আরো 4 বছর পরে চাকরি পেয়েছি। চাকরিতে আমার মায়না হচ্ছে 8,000 টাকা সারা মাসে, আর ওনার একদিনের আয় হচ্ছে 6,500 টাকা। এবার এটা হচ্ছে নর্মাল ডে। যদি একটু বেশি হয়, যদি একটু বেটার হয়, যাকে উনি 700 বলছেন তার জায়গায় যদি উনি 4টে-5টা 3,000 টাকার গল্প করে দেন, তাই না? আমি যতটুকু শুনতে পাইনি তার বাইরে অনেক কথা আছে, তার বাইরে অনেক হিসেব আছে। তাহলে সুতরাং বিনা পয়সার হচ্ছে এটা আয়। ঠিক একই রকম এক ভদ্রলোকের কাছে গিয়েছিলাম বালিতে। ভদ্রলোক বোধহয় মারা গিয়েছেন, ফর্সা টুকটুকে, রিয়েলি অ্যাস্ট্রোলজার লুক, অসাধারণ দেখতে। আমাদের মতন নয় যে এই হাপাতা গেঞ্জি পরে ট্যাং ট্যাং করে বসে বললাম। আর সুন্দর সাদা পাঞ্জাবি পরা, ফর্সা ভদ্রলোক, গোল সুন্দর গোল্ডেন ফ্রেমের চশমা। আপনারা চিনবেন অনেকেই যারা একটু বয়স্ক লোক আছেন। কোনো পয়সার ডিমান্ড নেই, কিন্তু দিলে কোনো না নেই। সেখানেও আমি 30 টাকা, আর যার সঙ্গে গেছি সেও বোধহয় 30টা 50 টাকা। তো আমি চেয়েছিলাম ঠিক করে বলতে, দেখতে যে আদৌ ভদ্রলোক কিছু পারেন কিনা। তখন আমি জ্যোতিষ শেখা শুরু করেছি। তো এবার তার কাছে ওরকম 50 জনের মতো ভিড়, সকালে 50, বিকেলে 50। ভোরবেলা 4টে থেকে লাইন দিয়েছি। তো দিলাম, মোটামুটি 9:30টার সময় উনি দেখলেন। দেখার পরে বালিতে যেহেতু ওখান থেকে ফিরলাম, দক্ষিণেশ্বর হয়ে ফিরে আসলাম কচুরি টচুরি খেয়ে। তখন আমার বাবা নেই, মা নেই, আমি চাকরি পেয়েছি। ওই বয়সে, আমার বয়সে চাকরিও খুব কম লোক পেয়েছে। আমার বিয়ে হয়ে গেছে এবং আমি অ্যাস্ট্রোলজি শিখছি, আমার বউ প্রেগনেন্ট। তাহলে 6টা পয়েন্ট আছে আমার কাছে। আমি ঠিক করে গেছি যদি এর মধ্যে একটাও বলতে পারে, তাহলে আমি মেনে নেবো যে এই লোকের নলেজ আছে। তো এবার গিয়ে ভাত দেখলো, এদিক ওদিক সেদিক করে দেখে অনেক কিছু বললো। 6টার মধ্যে একটাও না, না সিঙ্গল টাচ। তো সেই ছক নিয়ে আমি যখন সুনীল দাসের কাছে এলাম, আমার বাড়ির পাশে, আমি তো জানতামই না যে উনি অ্যাস্ট্রোলজার। সুনীল দাসের কাছে গেলাম, উনি লিখে দিলেন, না সরি ভুল বলেছি, উনি আগে সুনীল দাসকে দেখিয়েছি। সুনীল দাস লিখে দিয়েছিলেন চাকুরি প্রাপ্তি। উনি লিখে দিয়েছিলেন, আমার চার্টের মধ্যে ওনার হাতে লেখা ছিল চাকুরি প্রাপ্তি, বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, চাকুরি প্রাপ্তি। এবং ঠিক ওই টাইমে চাকুরি প্রাপ্তি হলো। মানে কোন রকম ওয়ারিড হওয়ার কিছু ছিল না।
সুনীল দাস বলে গেছিলেন যদি 53 বছর কাটি বা 53 বছর যদি ক্রস করতে পারি তাহলে হচ্ছে গিয়ে আরো 25 বছর বাঁচবো। 53 বছর উনি ক্রস করতে পারেননি। তাহলে এরা হচ্ছে অ্যাস্ট্রোলজার। বনীন্দ্র আচার্যকে দেখে চার্ট দেখে উনি বলছেন আরে এ তো চরিত্রহীন লোক, বউয়ের সঙ্গেও সম্পর্ক, বৌদির সঙ্গেও সম্পর্ক, এর চার্ট আমি কি দেখব? এর তো অলক্ষী জুটবে, আর কোনো কথা নেই। চার্টটা ধরিয়ে দিলেন, পার্টি হাতে নিল, বাড়ি চলে গেল। এগুলো হচ্ছে প্রেডিকশন। যারা কনফারেন্সে এসেছিলেন তারা দেবাশিস সেনগুপ্তকে দেখেছেন। কনফারেন্সে যারা যারা এসেছিলেন, দেবাশিস সেনগুপ্ত খুব রোগা করে এক ভদ্রলোক, আমি বলছিলাম আমার স্যার, খেয়াল করছে তো ওই ভদ্রলোকের ছিল প্রেডিকশন। এখন তো মানে এরা তো কোনোদিন দাম পায়নি। এই যে জায়গা এইখানটাতে ঋষিবাণী থেকে ঋষিবাড়ির স্টেজে ঋষিবাড়ি থেকে বলছি আমি যে দেবাশিস সেনগুপ্তর কাছে কিছু শিখেছি, কিন্তু সেইখানে আমাদের কলেজ অফ জ্যোতির্বিদ্যা যেখান থেকে শিখেছি আমি, সেখানকার হেড আমি তার নাম নিচ্ছি না, তো ওই সোমনাথ চক্রবর্তী এনাদেরকে উঠতে দেন, এনাদের যে কোয়ালিটি সেটাকে এক্সপ্লোর করতে দেন। ফলে এনারা হারিয়ে গেছে। মানে দেবাশিস সেনগুপ্ত বলুন বা হচ্ছে গিয়ে দীপঙ্কর দে কিংবা হচ্ছে গিয়ে পিকে গোয়েল, এদের প্রেডিকশনের লেভেল আলাদা ছিল। সে কি প্রেডিকশন! আমি এক ভদ্রমহিলাকে নিয়ে গেছি, ভদ্রমহিলা না, তার শ্বশুর মশাইকে নিয়ে গেছি পিকে গোয়েলের কাছে, তখন আমি ছাত্র। তো ভদ্রমহিলা পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না, ভদ্রমহিলার পাসপোর্ট খুঁজে পাচ্ছেন না। তো পিকে গোয়েলের কাছে চার্ট রয়েছে, পিকে গোয়েল চার্ট খুলেছে, নিজে চার্ট বানিয়েছে, বলছে ডেট অফ বার্থ ফার্ট লাগবে না, আমি দেখে দিচ্ছি। তো পিকে গোয়েল চার্ট খুলেছেন, চার্ট খুলে বলছেন যে আপনি একটু ঘরের মধ্যে উঠে পড়ুন। ভদ্রমহিলাকে ফোনে ধরেছেন, ধরে বলছেন আপনি ঘরের মধ্যে হাঁটুন, হেঁটে দেখুন আপনার ঘরের যে নর্থ ইস্টে একটা, নর্থ ইস্ট বা কিছু একটা বলেছিল, আবার এক্সাক্ট ডিরেকশন মনে নেই, ওখানে একটা আলমারি বা ম্যাসিভ কোনো ট্রাঙ্ক এই টাইপের কিছু আছে। তো ভদ্রমহিলা দেখে বললেন হ্যাঁ ওখানে আমার একটা আলমারি আছে। বলছে আলমারিটা খুলুন, মোটামুটি কোমরের হাইটে একটা বক্স আছে। তো কোমরের হাইটে বক্স বেরিয়ে গেল। বলছে ওই বক্সটা কি গয়নার বক্স? বলছে হ্যাঁ। বলছে ওইটা খুলুন, পাসপোর্ট ওখানে আছে। তো তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সঙ্গে সঙ্গে পাসপোর্ট পেয়ে গেল, ইনস্ট্যান্ট পাসপোর্ট পেয়ে গেল। পাওয়ার পরে বলছে যে ভদ্রলোক মানে যাকে আমি নিয়ে গেছি সেই ভদ্রলোক তো এক্সাইটেড, বলছে 501 টাকা দিন, পরের লোককে পাঠিয়ে দিন। কোনো কথা নেই, কোনো ইয়ে নেই, কোনো এক্সপ্রেশন নেই যে একটা ভালো চার্ট বিচার করেছি, যে একটা কিছু করলাম। হ্যাঁ, ক্লাস করছি কলেজ অফ জ্যোতির্বিদ্যা, রানী ভবানী স্কুল, গোয়াবাগান পার্কে, বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় হাতটা দেখলো বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, বলছে ক্লাসটা আর একটু বেশি চলবে। তো তখন পড়াশোনা করতে ভালো লাগে না, তো বলছি কতক্ষণে ক্লাসটা শেষ হবে। হাতটা দেখলো, ঘড়িটা দেখলো, দেখে বললো 7:52 বৃষ্টি শেষ হবে, আর আমি তোমাদেরকে ছাড়বো ঠিক 8টায়। 7:52 53 হলো না, বৃষ্টিটা থেমে গেল। মানে এই হচ্ছে প্রেডিকশন। তো এরা হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে গিয়ে এদের যে আহ, মানে অস্ত্রের ধার, সেই ধার নষ্ট হয়ে গেছে। যখন হচ্ছে গিয়ে ধরুন জ্যোতিষ শিখছি, টাইমটা হচ্ছে আমি বলছি আপনাদেরকে, উম, উম, মোটামুটি 2009-10 হবে, 2009-10। তখন জ্যোতিষের যে প্রেডিকশন করতাম, সেই প্রেডিকশন ছিল ছুঁচের মতন, যে গিতলে না মনে কি লাগলো, উফ, সেই ক্ষমতা হারিয়ে গেছি। তো এগুলো হচ্ছে গিয়ে পারভারিশ দরকার, ব্রেনকে ফ্রি ভাবে। এই যে কুণ্ডলী দেখলাম আজকে রাত্রি, বলছি বাবা বিদেয় হ, টাকা নিচ্ছি না, বলছি বাবা পরে একদিন আয়, তাও বলছি দেখে দিন দেখে দিন দেখে দিন। তো এতে করে আমাদের যে ক্ষমতা যেটা অর্জন করেছি সেটা নষ্ট হবে। আমাদেরকে দিনের মধ্যে অন্তত 5 ঘন্টা ভাবতে দিতে হবে, যে বসে বসে ঝিমাবো আর ভাববো। তো এবার ঝিমুমতি তো দূরের কথা, ভাবনা তো দুঃস্বপ্ন। তো সেই সময় প্রেডিকশন একটা বলছি, জাস্ট হোরারি প্রেডিকশন। এক ভদ্রমহিলা, তার হচ্ছে গিয়ে মেয়ের জন্য ছেলে দেখতে যাবে, রিলেটিভ পরিচিত। তো কুণ্ডলী হোরারি করছি, হোরারি করতে করতে দেখে ছেলের হাইট বললাম, ছেলের হচ্ছে গিয়ে প্রফেশন, ছেলেটা কি চাকরি করে।
আমি বললাম ছেলে কোনো চাকরি করে না, ছেলে হচ্ছে চাঁদসি ডক্টর। চাঁদসি ডক্টর মানে হচ্ছে গিয়ে ওই অর্শ টর্শ পাইলস এই টাইপের ট্রিটমেন্ট করেন। এরা একটা বিশেষ প্রসেসে, এটা একটা টেকনোলজি, তাদের পার্সোনাল টেকনোলজি, তাদেরকে চাঁদসি ডাক্তার বলে। তো বাড়ির থেকে কোন ইয়ে দেখে কথাবার্তা বলে আসলো, এসে মেয়ের বাবা সে হচ্ছে মরে গেছে, মরে গেছে। সে হচ্ছে আমার বাবার থেকে 10 বছরের ছোট, মানে আমার থেকে অন্তত অন্তত 45 বছরের বড়, 45 না 35 বছরের বড় বাবার থেকে, হ্যাঁ আমার থেকে 35 বছরের বড়। তো সে এসে বলছে আমি তোমাকে একটা প্রণাম করতে চাই। গিয়ে বলেছে যে আপনার ছেলে তো সরকারি চাকরি করে বলছেন, তাহলে ওর একটু পেপারস পত্রগুলো কি দেখা যাবে, কোথায় চাকরি করে, আমরা তো খোঁজ খবর নেব। আর কিছু দেখায় টাকায় না, আর কিছু ইয়ে করে না। তো এইবার মেয়ের যে বাবা, মানে মেয়ের পিসা মশাই, সে হচ্ছে পুলিশ। এবার সে যেই বলেছে আমি পুলিশ, আপনারা এই সমস্ত প্রতারণা করছেন, ধরবো, তাহলে কি করেন ঠিক করে বলুন। সেইখানে বেরিয়েছে ছেলে হচ্ছে গিয়ে ওই ইয়ে ডাক্তার, কোয়াক ডাক্তার, এবং সে হচ্ছে গিয়ে ওই মূলত পাইলস ফিস্টুলা এগুলোর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করে। এই ছিল একটা টাইমে প্রেডিকশন, সেই প্রেডিকশন পুরো শেষ হয়ে গেছে। প্রেডিকশন করতো রণতোষ সাহা বা যে লোকগুলোর কথা বলছি, কিন্তু এই লোকগুলো হচ্ছে পরিচর্যার অভাবে নষ্ট হয়েছে। এবং এই লোকগুলোর হচ্ছে নিজেদের কিছু কোয়ালিটি আছে, যেটা হচ্ছে নেগেটিভ কোয়ালিটি। এই দেবাশিস সেনগুপ্ত স্যারকে আমি অন্তত পক্ষে 10 বার বলেছি, স্যার কিছু দেবেন, মানে স্যার আপনি যে আসছেন কিছু দিয়ে যাবেন। তো সেই কোড়ে আঙ্গুল, সেই বুড়ো আঙ্গুল, সেই ইয়ে, ওনাদের কাছে টিপস আছে, এবং সেই টিপস আছে যা আপনি আহ 2 বছর খেটেও খুঁজে পাবেন না। মানে 2 বছর কি জীবন লেগে যাবে সেই টিপস এর বার করতে পারবেন না। লোক ঘরে ঢুকে বলছেন ব্যবসাটা তো শেষ করে দিয়ে এলেন। সেই টিপস আছে, ধরুন কপালের মধ্যে যে দাগগুলো রয়েছে না, সেই দাগ দেখে বলে দেবে লোককে কি হয়েছে, কিন্তু ছাড়বে না। যদি না ছাড়ে তাহলে পরের জেনারেশনে যাবে কি করে। আমি যে স্পিচটা দিয়েছি অনেকেই বলেছেন কঠিন। দেবাশিস সেনগুপ্ত বেরিয়ে বলছে যে এইসব জিনিস কেউ ছাড়ে কজনের দাম দিতে পারবে, ভাবুন। হুম। তো ওনাদের কাছে যে হাত দেখা শিখেছি, কমাস শিখেছি, আমি তো ক্লাসই করেছি 6 মাস। এবার ওই যে একটা দুটো টিপস দিয়েছেন না, সেই টিপস হচ্ছে গিয়ে মানে জীবন দাঁড় করিয়ে দেওয়া টিপস। হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্র, কোথায় তিল থাকলে কি হবে ওনাদের কাছে তথ্য আছে, কিন্তু সেই তথ্য দেবেন না। এই যে তথ্য না দেওয়া, এইটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য, আর আমাদের থেকে বড় কথা আপনাদের দুর্ভাগ্য। এই লোকগুলো এই জায়গাটাকে ব্লক করে রেখে দিচ্ছে, এবং এরা নিজেরা যেহেতু সেই জায়গাটা পায়নি, কেউ দেয় না। কোনো ইনস্টিটিউটে, আপনারা যদি কেউ কোনো অন্য ইনস্টিটিউটে পড়ে এসে থাকেন, আমি একদম সোজা চ্যালেঞ্জ করে বলবো, যেখান থেকে খুশি পড়ে আসুন, ঋষিবাণী যা কন্টেন্ট ডেলিভার করে, ঋষিবাণী যা শেখাবার চেষ্টা করে, অন্য কোনো ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের বুকে শেখায় না। কোনো ইনস্টিটিউট না, কোনো ইনস্টিটিউট না। এক প্রেজেন্ট হচ্ছে গিয়ে নতুন নতুন ছেলেরা কিছু খুলছে, ওদের খবর আমাদের কাছে নেই, সত্যিই নেই, তাদের কি বলবো না। কিন্তু পুরনো যে ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউট আপনাদেরকে শিখতে দেবে না। যদি কেউ থাকেন পুরনো কোনো ইনস্টিটিউট থেকে শিখে আসা লোক, আপনি বলতে পারেন যে আমি শিখে এসেছি। তো তাহলে আমি আর কোনোদিন কাউকে এই কথাটা বলবো না যে ওই ইনস্টিটিউট গুলো শেখায় না, আমরা শেখাই। তাহলে এটা আমি ভুল স্বীকার করে নেব। সেদিন যেমন আমি স্টেজে উঠে বসেছিলাম, বলেছিলাম যে যদি পারেন প্রমাণ করে দিন জ্যোতিষ বিজ্ঞান 5 মিনিট, আমি খুব খুশি হব। 5 মিনিট টাইমে আমি প্রমাণ করে দেবো জ্যোতিষ বিজ্ঞান নয়। আর আপনি প্রমাণ করে দিন জ্যোতিষ বিজ্ঞান, ক্ষমতা থাকলে দেখান প্রমাণ করে, কেউ বলতে পারেন। তো তেমনি আজকেও বলছি, যদি কেউ বলেন আমার কাছে ক্লাস করবার পরে যে আগে যেখানে পড়ে এসেছি সেখান থেকে শিখেছি, সেখান থেকেও একই রকম ভাবে ভালো হলে তো খুবই ভালো, আমি আরো আনন্দ পাবো।
একই রকম ভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে। তো যদি বলেন আমি মেনে নেব, আমি এতদিন ভুল জানতাম এবং আর কোনো দিন জীবনে কাউকে এই কথা বলবো না যে ঋষিবাণী হচ্ছে বেশি শেখাবার চেষ্টা করে। বলুন, আপনারা তো আছেন কেউ না কেউ, আমি কারোর নাম বলবো না, কোনো ইনস্টিটিউটের নাম বলবো না, কিন্তু যদি কেউ বলতে চান বলুন। তো এইখানে হচ্ছে আমাদের সংস্কৃতে একটা কথা আছে, মৌনং সম্মতি লক্ষণ, অর্থাৎ আপনারা চুপ করে আছেন তার মানেই হচ্ছে আমি নেহাত ভুল বলছি না। তো হ্যাঁ স্যার, লতেও তাই বলে। লতে চুপ করে থাকা মানে হচ্ছে সাপোর্টের লক্ষণ। হ্যাঁ, আমি তো আপনার কাছে 22-এ ঢুকেছি, আর আমি তার আগে 1 বছর একটা জায়গায় করেছি, নাম বলছি না, সেও ব্যবসা করে খায়। তো কিছু বললেই এখন না, 2 বছর বাদে। তো সেই দিদি, ওখানকার এক দিদি আপনার সঙ্গে আমার যোগাযোগ করে দিয়েছিল। তো আমি এখানে হ্যাপি আপনার কাছে এসে। আপনি যে সাহস দিয়েছেন, আমি মাঠে লড়াই করার সেই মানে সাহসটা পাই, আর কিছু বলবো না। তো আমরা পেয়েছি বলেই আপনাকে জড়িয়ে ধরে রেখেছি। এরকম লোক আছেন 7 বছর অন্য ইনস্টিটিউশনে পড়েছেন, পেমেন্ট করেছেন এবং আলটিমেটলি উনি দেখেছেন যে কিচ্ছু শিখতে পারেননি, কিচ্ছু শেখানো হয়নি। 7 বছর, 7 লং ইয়ার্স শিখবে 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 করা হয়েছে এবং একটা সার্টেন টাইম পরে 2 বছর শিখবার পরে তারপরে বলা হচ্ছে যে যা শিখেছো সেটা হচ্ছে গিয়ে ভুলে যাও। ভাগ্য করে স্যার পেয়েছি একটা। আমি সবাইকেই বলি, আমি বাড়ির লোককেও বলি, মাকেও বলি, বাবাকেও বলি, ফ্রেন্ড। আপনার মতে কেউ পড়াবে না সত্যি। আরে আমি পড়ালে পরে শাস্ত্র বাঁচবে, তো শাস্ত্রটাকে তো বাঁচাতে হবে, হ্যাঁ স্যার, সেটাই। না হলে তো শেষ হয়ে যাচ্ছে। তো আমি পড়ালে পরে আমার থেকে আরো তো 10 জন পড়াবে, কম্পেয়ার করবে। হুম। আমি পড়াচ্ছি আর তো 7 দিন পরে তন্ময় পড়াবে, তাই না? বা হচ্ছে কি হীরকবাবু পড়াবেন, বা আরেকজন পড়াবে, আপনারা পড়াবেন, তো তখন আসলে আমি স্যার যারা ঠিকঠাক হবে। আসলে যারা দিচ্ছে না স্যার, মনে হয় তারা আদৌ শাস্ত্রকে ভালোই বাসে না। এটা একটা হ্যাঁ। চিন্তার বিষয়। মানে ভালোবাসলে দিয়ে তো শাস্ত্রটা বাঁচুক, আমি পেয়েছি না পেয়েছি সে তো হয়েই গেল, জীবন একটা জীবন সায়ান্নে এসে গেছি। শাস্ত্রটাকে ভালোবাসলে, বাঁচাতে চাইলে তারা বোধহয় দিয়ে যেত। যত দেওয়া হবে তত কিন্তু বাড়ে। মানে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মন খুলে বলে দিই যা পারি, যে এই ব্যাপারে এরকম, এবং কখনো আটকাই না। আমাদের ইনস্টিটিউটে আমরা কাউকে ডাকি না যাতে আমাদের নিজেদের লোকরা একটু বলতে পারে। তো আপনি যখন ইনস্টিটিউট ফর্ম করবেন, তন্ময় যখন ইনস্টিটিউট খুলবে, বা যে কেউ খুলবেন আপনারা, তখন আপনাদেরও এই পরম্পরা চলবে এবং লাস্টে আমি বলি আপনারাও তাই করবেন। আর যদি উল্টো করেন তাহলে আমি বলবো আমি কিছু শেখাতে পারিনি, একদম সোজা হিসাব। তো যাই হোক না কেন, তো আমাদের আজকের পড়াটা একটু অন্য টাইপের হলো, কিন্তু পড়াই হলো, বেকার কিছু হলো না। এখানে আমাদের কনফিডেন্স বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু লেভেল বুঝতে পারবো যে প্রেডিকশনটা কোন লেভেলে যেতে পারে। আমরা চেষ্টা করব, আমি পারছি না বাট আপনারা পারবেন। তো আপনাদের সেই ধার নষ্ট হওয়ার সময় হয়নি এখনো, তো আপনারা পারবেন না, যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রেডিকশন আমি নিজের চোখে দেখেছি করতে। তাই জন্য আমি বুঝি যে আমার এখনো শেখা কিছুই হয়নি। তো আপনারা সেই প্রেডিকশন দেখবেন যে কি সাংঘাতিক সাংঘাতিক প্রেডিকশন। এখনকার সেই লোকগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই দেবাশিস সেনগুপ্তকে আমি একজনকে বলে পাঠিয়েছি যে আপনি স্যার 1,500 টাকা নেবেন, বলা আছে, এসছে, আসবার পরে টাকা দিয়েছে, বলছে কত টাকা দেবো স্যার, বলছে দিন না, যা ইচ্ছা হয় দিন। তো উনি 500 টাকা দিয়ে চলে এসছে। তা আমাকে আমি তাকে ফোন করলাম, স্যার টাকা নিয়েছেন তো? বললো উনি তো 500 টাকা দিয়ে গেছেন, খুব ভালো ভদ্রলোক, আমায়িক ভদ্র।
আমি ওনাকে ফোন করলাম, আপনাকে কত টাকা বললাম? তো বলছে 1,500 টাকা। উনি তো কিছু বললেন না। তাহলে আমি তো আপনাকে বলে দিচ্ছিলাম, আপনি দিলেন না কেন? বলছে, না আসলে দিচ্ছিলাম এই সেই, মানে আপনার কাছে আর একদিন যাও। মানে ভাবুন একবার কিরকম লোক। তাহলে দুটো জিনিস এখানে ঘটেছে। 1 নম্বর, দেবাশিস বাবু অত পাত্তা দেননি, ইগনোর করেছেন, এই দেখবো ওই দেখবো, বা প্রেডিক্ট করবার মতন প্রফেশনাল ওয়েতে সেটা করেননি। অথবা এই ভদ্রলোক দেবাশিস বাবুর বেশভূষা দেখে বলেছে, একে আর কেন টাকা দেবো, তার থেকে বাবা একটু কমাই, শান্তনুবাবু তো গলায় দুটো চেন পরে বসে আছে, ওনাকে গিয়ে টাকাটা দেবো। একদমই তাই। এখানে কাজ করে গেছে আধার। উনি অনেক স্টোন পড়েছেন, কিন্তু পড়ে কাজ হয়নি। কিন্তু এবার কোনো স্টোন না পড়েই কোনো অ্যাস্ট্রোলজার অটোমেটিক্যালি তার আধারে উঠে গেছেন। আপনি দেখবেন যে লোকের নাকের নিচের অংশটা হচ্ছে ম্যাসিভ হয়ে রাউন্ড হয়েছে, সেই লোক কিছু করুক না করুক কোটি কোটি। আর সেখানেই আপনি দেখবেন যে অত্যন্ত হার্ড নোজ, শক্তপোক্ত নাক, হ্যাঁ একটু লম্বাটে নাক, বিশেষ করে বাঙালিদের ক্ষেত্রে, বিদেশি নয় কিন্তু বাঙালিদের ক্ষেত্রে, সারা জীবন খেটে যাচ্ছে, পয়সা নেই। বলবে টিকালো নাক মানে একটা বিশাল কিছু। দেখবেন টিকালো লোকের নাকওয়ালা লোকগুলোর স্ট্রাগল কতটা বেশি। আর সেখানে একটু বেশ ম্যাসিভ, নাকটা ঝুলে পড়েছে, সরু কিন্তু ম্যাসিভ নোজ, তো প্রচুর টাকা। অটোমেটিক্যালি টাকা চলে আসছে। যাদের হচ্ছে গিয়ে কপালটা রাউন্ড হয়ে গিয়েছে তাদের লাইফে স্ট্রাগল কম। যাদের কপালটা হচ্ছে গিয়ে স্কোয়ার হয়েছে, খেটে খেটে মরবে, পয়সা নেই, কপালটা হচ্ছে গিয়ে স্কোয়ার, এরকম উঠেছে, উঠে ছাদের মতন ঢুকেছে, বুঝতে পারবেন কিছুদিন টাইম লাগবে। আজকে একটা হয়েছে, একটা মেয়ে চার্ট নিয়ে এসছে, তো আমি চার্টটা দেখলাম, দেখতে দেখতে প্রেডিক্ট করছি, হঠাৎ করে মেয়েটার চোখের দিকে তাকিয়েছি একবার, তাকিয়ে বলো, আপনি তো মাঙ্গলিক। তো বলছে মাঙ্গলিক, আলো আপনার ডেট অফ বার্থ এইটা, টাইম অফ বার্থ এইটা। বলছে তাই তো বলা গেলাম, এটা ভুল আছে, মাকে ফোন করুন। মাকে ফোন করার পরে বলল যে টাইমটা হচ্ছে গিয়ে AM নয় PM। সঙ্গে সঙ্গে হয়ে গেল সে মাঙ্গলিক। দশমের মঙ্গল চলে এলো, চতুর্থে মঙ্গল হয়ে গেল। তো এটা হচ্ছে গিয়ে মানে আপনাদেরও হয়ে যাবে এটা। এবার এই জিনিসগুলো হচ্ছে দেখে লোককে বলে দেওয়া, এইটা তৈরি হবে। এবার সেটাই হয়েছে দেবাশিস বাবুর সঙ্গে। দেবাশিস বাবুর যে আধার, সেটা ওনাকে সাপোর্ট করেনি, এবং তার ফলে আধার সাপোর্ট না করাতে মা সরস্বতী যতই দিন না কেন মা লক্ষ্মী ধরে রাখতে পারেননি। সরস্বতীর আধার বড়, কিন্তু লক্ষ্মীর আধার ছোট হয়ে গেছে। তার কারণে সেই জায়গা, সেই লেভেল, সেই অ্যাচিভমেন্ট, সেইটা ওনার ক্ষেত্রে এই শেষ বয়সে এসেও হয়। তাহলে আজকের ভুলভাল ক্লাস কেমন লাগলো বলুন? দারুণ স্যার। স্যার আমার একটা প্রশ্ন আছে। হুম। স্যার আপনার এই প্রেডিকশন যখন করছিলেন, মানে যখন আপনি আলোচনা করছিলেন, মাঝে মাঝে টুকরো কথা আসছিল আমাদের কানে, তো ভদ্রমহিলা তো দেখলাম খুব মানসিক দিক থেকে ভেঙে পড়া। এইরকমই কি মানে যারা আছেন তারা কি এরকমই আছেন, মানসিক দিক থেকে দাদা ভেঙে পড়া এরকম মানুষ? কেউ আসেন আমার কাছে। ইনি কি করে জানেন? ওনার হাজবেন্ড হচ্ছে গিয়ে না, জন। শুধু বললেন। হ্যাঁ জন মানে জানেন তো? জন মানে হচ্ছে কৃষি ক্ষেত্রের মজুর। হ্যাঁ হ্যাঁ, জানি জানি জানি। ওই সেই 300 টাকার মতো ডেলি করেছেন, পেমেন্ট হয়। একদম আসে না এরকম লোক। এরকম রেয়ার। আমি তো বলি এই টাইপের লোকরা একদম আসবেন না, কারণ আমি তো এক্সপেন্সিভ অ্যাস্ট্রোলজার। 1,500 টাকা ফিজ। ওনার তো 7 দিনের মজুরি 1,500 টাকা। তো উনি সেটা দিয়ে আমাকে দেখাতে এসছেন, এই পাপ আমি কোথায় রাখবো? আমি একটা রুদ্রাক্ষ দিয়ে টাকাটা দিয়ে ওনাকে বিদায় করেছি, আর এত বাজে করে বলে পাঠিয়েছি, জীবনে উনি আর আসবেন না। মানে উনি আর আসবেন না। আর ছেলের কথা বলে পাঠিয়েছি যে যদি হচ্ছে কি পেট্রোলের দরকার হয় বলবেন, গিয়ে পিটিয়ে আসবো বিনা পয়সায়। সন্ডালিয়া স্টেশনে আমার দল বলেছে। কারণ এই ছেলের একটাই ওষুধ, একটাই রেমেডি, সেটা হচ্ছে উত্তম মধ্যম মা। মাকে মারে ছেলে, তার কি করে উন্নতি হবে? তার তো এখানেই ব্লকেজ হয়ে গেল। চতুর্থ ভাবটা তো এডুকেশন, তো চতুর্থ ভাবকে আমি যদি প্লিজ করতে না পারি, চতুর্থ ভাবটাকে যদি আমি কন্টিনিউয়াসলি ড্যামেজ করি, অটোমেটিক্যালি ড্যামেজ হতে পারে। হতেই পারে যে আমার মা মরে গেছে, হতেই পারে, সেটা আলাদা কথা। সেই ক্ষেত্রে চতুর্থ ভাবের পুষ্টি কিন্তু বিঘ্নিত হবে না। চতুর্থ ভাবটাকে আমি যদি নষ্ট করছি নিজের স্বেচ্ছায়, তাহলে আমি চতুর্থ ভাব থেকে, চতুর্থ ভাবটা তো রাহু
বা এই টাইপের পাপ গ্রহ দ্বারা পীড়িত হলো, তাহলে সেই চতুর্থ ভাব হচ্ছে পঞ্চমের দ্বাদশ। তাহলে চতুর্থ ভাবে যদি আমি খোদাই করি, গর্ত করি, তাহলে পঞ্চম স্টেবিলিটি পাবে কি করে? পঞ্চমে যা জমবে সেটা তো চতুর্থে এসে হারিয়ে যাবে। তাহলে মাকে আমি পেটাচ্ছি, আমার কনসেন্ট্রেশন লেভেল ভালো, জীবনে হতে পারে কোনোদিন? এটা কি পসিবল? কোনোদিন পসিবল না। এরকম ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে না। আমাদের কাছে ক্লায়েন্ট আসে কিরকম? এলেন একজন সৌম্য সুদর্শন ভদ্রলোক, 70 বছর বয়স, একদম ঝকঝক করছে, চার্টটা দেখলাম, দেখে আমি লিখলাম থার্ড সাড়ে চলছে, জমি বাড়ি আর সন্তান এইগুলো নিয়ে প্রবলেম রয়েছে, এর বাইরে কিছু প্রবলেম থাকলে সেটা বলুন, এই দুটো আমি পরে বলছি। বলো না এই দুটোই প্রবলেম। 3 মিনিটে কনসালটেশন কমপ্লিট হলো, সবকিছু মিটলো, 2 মিনিট আরো ফালতু কথা, হাবিজাবি বক্তব্য, টোটাল 8 মিনিটে কমপ্লিট। উনি টাকা দিলেন, চলে গেলেন। স্টেট ব্যাংকের ম্যানেজার ছিলেন, রিটায়ার করছে। এটা এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ঠিকঠাক। এবং এই টাইপের লোকজনের আমাদের কাছে আসা উচিত, আদারওয়াইজ তো ওয়েস্টেজ অফ মানি হবে। হ্যাঁ, কিন্তু স্যার এই যে এই ধরনের মানসিকতা নিয়ে যারা আসেন, ধরুন তাদের কিছু সমস্যা আছে জীবনে, তারা কি করে মুক্তি পাবে? এই ছেলেটির পাবে হাত না তো। থেকে এর মায়ের বা কি করে মুক্তি পাবে? আর মায়ের হাত থেকেই বা ছেলে, কারণ মায়ের যে স্বপ্ন দেখছি ছেলের ওপরে, এটাও তো বেশি মনে হচ্ছে, মানে এই স্বপ্ন দেখা তো ঠিক হচ্ছে না মায়ের। ওনার ছেলে উন্নতি করতেই পারে, তাহলে ওনার ছেলে উন্নতি এই করতেই পারে, জন্য তাতে আমার কোনো এই জন্য দোষ নেই, দাদাকে আমি তাতে আমার কোনো আপত্তি নেই যে ওনার ছেলে বিশাল উন্নতি করবে। কিন্তু কোন পথে? বাবার রক্ত বিক্রি করে? সেটা তো পথ হতে পারে না। বা ফিজিক্স ওয়ালাতে 85,000 টাকা দিয়ে ভর্তি করার তো জায়গা নেই। ওই ছেলে হচ্ছে গিয়ে উল্টো হয়ে খাটবে, মাথা নিচে থাকবে, পাও পড়ে থাকবে, ছেলে চাকরি পাবেই। ছেলে হচ্ছে গিয়ে, ছেলেকে আমি বললাম আরে 18 বছর বয়স, দৌড়ো পুলিশে চাকরি করবি, ইঞ্জিনিয়ারিং পড়ে কি হবে, পুলিশে চাকরি করবি? বলে না ও তো অলস, ও তো নরম। হ্যালো, ও নরম? বলছে ও তো নরম। হ্যালো, ও নরম? মানে আমি এখানে বলতে পারছি না সেই সমস্ত কথাবার্তা। তখন আমার মুখ থেকে যে কথা এসছিল না, আমার বাড়ির আশেপাশের লোকজন, আমরা কেউ সহ্য করতে পারে না আমার ভাষার জন্য। দ্বিতীয় রাহু, সঙ্গে মঙ্গল, বুঝতেই পারছেন কি ভাষা আমার। তো সেই ভাষা হচ্ছে গিয়ে বেরোতে যাচ্ছিল, কিন্তু আমি হচ্ছে গিয়ে আটকালাম, কারণ এদিকে আমি ক্লাস করাবো এখন। তো সেই ভাষা শুনলে পরে লোকের কানের সারা জীবনের ময়লা একবারে পরিষ্কার হয়ে যাবে, মানে এতে আমার কোনো সংশয় নেই। আপনাদের সংশয় থাকতেই পারে, আপনারা আমাকে যেভাবে চেনেন। তো এইবার এই ছেলে, এই ছেলের তো কিছুই হবে না। এবার এদের তো আধারই নষ্ট। আপনাকে আমি যদি একটা মাটির দলা দিয়ে বলি চলো এইটা দিয়ে, আপনার নাম কি? সুদেষ্টা। সুদেষ্টা, হুম। আপনি একটা মাটির দিয়ে হাঁড়ি বানান, এই হাঁড়িতে চাল দিচ্ছি, রান্না করে খাবেন। পসিবল? তাহলে আপনার কি আমি তো হবে? জানি না। আপনার ওই দিন পেটটা ভরবে না, আপনি অভুক্ত থাকবেন। তাহলে এদের যে স্বাদ, সেই স্বাদ অপূর্ণ থাকবে। এটাই নিয়তি, এটাই বাস্তব। উনি ওনার ছেলের প্রতি অতিরিক্ত প্রেম, ছেলের প্রতি তো অতিরিক্ত প্রেম মানে নয়। অলিক কল্পনা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই তো? আমার মেয়ে, তাকে আমি হচ্ছে গিয়ে বলে রেখেছি, যদি 26 বছরের মধ্যে পয়সা আয় করতে না পারো, একদম লাথ মারবো বাড়ির থেকে বাইরে, আয় করতেই হবে, আমি বসিয়ে খাওয়াবো না, আর চাকরি না পেলে বিয়ে দেবো। তাহলে আমার পক্ষে তো এটা কোনো ইয়ে নয়, মানে আমি তো করতে পারি। এখন আমি যে অবস্থায় রয়েছি, তাতে আমি মেয়েকে কেন বলবো? আমি বলবো তুমি বসে বসে খাবে। আমি হচ্ছে গিয়ে বিয়ে করেছি যে এই আমার কিছু কাজকর্ম রয়েছে আর 2-3 মাস, তারপর থেকে আমি ওকে ধরবো, এবং পড়াশুনোর জন্য ধরবো। মাধ্যমিকের সময় পিটাতাম, আর এখন হচ্ছে গিয়ে বিছানা থেকে ধাক্কা মেরে ফেলে দেবো। ওই যে ঘুম, পড়াশুনো না করে ঘুম, একদম সেটাই করবো লিটারালি। এবং এই যে গুঁতোটা, এই গুঁতোটা দিলে ও মানুষ হতে পারে। আর যদি এই গুঁতোটা না দিই, তাহলে হচ্ছে কি মানুষটা হবে কি করে? আপনাদেরকে আমি বলবো যে আমি হচ্ছে গিয়ে একদিন গুলি খেলতে গেছিলাম বাড়ির থেকে বাইরে। তো বাড়িতে এসে দেখি হঠাৎ বাবা বসে আছে। তো আমার তো চোখ ফোক বড় হয়ে গেছে, দেখি বাবার হাতে একটা ওই পেয়ারা গাছের ডাল। বাবা রান্না করতে পারতেন, সবজি কাটতেন। তো উনি হচ্ছে গিয়ে চাকু দিয়ে পেয়ারা গাছের ডালটাকে ছিলছেন। তো আমি আর কি বুঝতে পেরেছি যে চাকু দিয়ে ছিলছে, তো আমার গায়ের ওপরে ওটা পড়বে, তো চাকু দিয়ে ছিলছে যাতে আরো বেশি লাগে। কিন্তু সত্যিই পড়লো, আমার থাইটা পুরো লাল লাল চাকা চাকা দাগ হয়ে গেল, লম্বা লম্বা ইয়েতে।
হাফ প্যান্ট পরতাম, পুরো লম্বা লম্বা দাগ হয়ে গেল ঝাকঝাক করে। কিন্তু তখন আমার মনে হয়েছিল শয়তান লোকটা ওই গাছের ডালটা ছিলে আমাকে মেরেছে। কিন্তু আজকে আমি বুঝি যে যাতে ওইটাতে আমার পায়ে কেটে না যায়, যন্ত্রণা হবে কিন্তু কেটে না যায়, তার জন্য উনি ওটাকে পলিশ করে নিয়েছে। তো এইটা হচ্ছে গিয়ে মানে বাচ্চাকে যদি পেটন না দেওয়া হয় তাহলে সে হবে কি করে? বাচ্চা তো বিগ্রামী, বাচ্চাদের ধর্মই বিগ্রহ, তাহলে তাকে আমি ফিজিক্স ওয়ালায় ভর্তি করব? যাই হোক, চলুন, সমস্ত হাবিজাবি কথা আজকে শেষ। পরের দিন থেকে আমরা তীব্রভাবে পড়াশোনা শুরু করবো। দাদা আমি স্যার একটু কথা বলবো? হ্যাঁ, বলুন। দাদা আমি একটু বলছি, তাহলে দাদা আমি এখন বর্তমানে প্রাইমারিতে জবে আছি, কিন্তু কেন এখানে গভর্নমেন্ট কেন বলছে শিশুদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করা যাবে না, ওদের শারীরিক নির্যাতন করলে মানসিক বিরাট ক্ষতিগ্রস্ত হয়? তাহলে আমি কেন শাসন করতে পারছি না? তাকে কেন আমি শুনুন, বকাবাদ পারছি আপনাকে না? বলি, আমিও স্কুলে পড়াই, বাচ্চাদেরকে কি রোজ পিটাই, রোজ, একদিনও বাদ নেই। আর সেই বাচ্চাদেরকে, ওই স্কুলের বাচ্চাদের যত ফুটবল, ক্রিকেট ব্যাট সব আমি কিনে দিই, মারবো, কিন্তু সেই মারটা যেন কখনোই আঘাতজনক না হয়। মেরেই মারটা এমন হবে সেটা যেন তার মনের মধ্যে অপমান বোধ সৃষ্টি না করে। বেশিরভাগ ক্ষেত্রে হয় প্রচুর সাইকো মানুষ, তারা হচ্ছে টিচার হয়ে থাকে, তারা ভয়ঙ্কর ভাবে পিটাচ্ছে বাচ্চাদেরকে, সে সাংঘাতিক পেটন, সেই পিটনের কথা ইয়ে নেই। এর কারণে এই সমস্ত কর্পোরাল পানিশমেন্ট হয়েছে। আমার বাচ্চাকে আমি মারবো না? তাহলে যে বাচ্চাটাকে মানুষ করবার দায়িত্ব নিয়েছি তাকে দু চার ঘা দিলে অসুবিধা কি আছে? আর যদি হচ্ছে কি তাতে আমার চাকরি যায়, ওপেন ভিডিও, এই ভিডিও একটু পরেই লাইভ হবে, সবাই দেখতে পারবেন আমি দু চার ঘা দিই, এবং মাঝে মাঝেই দিই, পড়া না করলেই পিটাই। তো তাতে হচ্ছে কি আমার চাকরি চলে গেলে মোস্ট ওয়েলকাম, চাকরি চলে যাক, কোনো দাদা সমস্যা নেই। হ্যাঁ, এটা ঠিক বলেছো দাদা, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। শিশুদের অবশ্যই শাসন করা উচিত, তাকে কিন্তু মেন্টালি। শাসনটা যেন শোষণ না হয়। আমি হ্যাঁ তাকে, আমি যেমন আমার বাচ্চাকেও পিটাবো, আমি তাকেও পেটাবো, কিন্তু বাচ্চার যখন জ্বর আসবে, আর কেউ যাক যাক না যাক, আমি তাকে আবার বাইকে চাপিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এইটা যদি মেন্টালিটি থাকে তাহলে আপনি যত কিছু পেটান, কেউ আপনাকে নিয়ে ভাববেও না, কেউ আপনাকে নিয়ে চিন্তাও করবে না। থ্যাংক ইউ দাদা। দাদা আরেকটা কোশ্চেন আছে দাদা, আমি করবো 225 বেস হয়ে? হ্যাঁ হ্যাঁ, বলুন না। হ্যাঁ বলছি দাদা, এই মাঙ্গলিক কখন হয়? মঙ্গল কি থার্ড হাউসে থাকলে মাঙ্গলিক হয়? না 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 না। একটু পড়াশোনাটা এগোক। না, মঙ্গল আরে হচ্ছে গিয়ে দাদা 1 4 7 8 12, 1 আচ্ছা 4 7 8 12, তাহলে হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে, তাহলে মাঙ্গলিকটা কি নবাংশে সপ্তম ভাবে থাকলে মাঙ্গলিক হয়? ওরে বাবারে, এখন এসব আর আরেকটু সময় দাও, আচ্ছা দাদা ঠিক আছে। আরেকটু পড়াশোনা করুন, মাঙ্গলিক নিয়ে ভাববেন না। বাকি 4টে জিনিস পড়বেন: গ্রহ, রাশি, রাশি, গ্রহ, নক্ষত্র, ভাব। এই 4টের কারো কথা মুখস্থ করুন, বাস, প্রেডিকশন আপনা আপনি বেরোবে। স্যার একটা ছোট্ট কথা বলি স্যার। হুম হুম। আজকে না ক্লাস করতে পারিনি, অফিস থেকে আসতে প্রচুর দেরি হয়ে গেল, একটু তাড়াতাড়ি করে পোস্টটা দেবেন স্যার। আচ্ছা, বলতে বলতে আপনি এত দেরি করেন। না না, না তো আমি একটু করে দিব, রাত্রিবেলা দিব। আজকের পোস্টটা একটু দেবেন স্যার, একদম করতে পারিনি। ঠিক ঠিক ঠিক, আজকে কিন্তু থ্যাংক ইউ ঠিক স্যার। করেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ।